গত 11ই জানুয়ারি র‍্যাব ৬ সদর কোম্পানি খুলনার একটি আভিযানিক দল খুলনা জেলার তেরখাদা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে ডিউটি করাকালীন তেরখাদা উপজেলার সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে খুলনা জেলার তেরখাদা থানাধীন পূর্ব কাটেঙ্গা গ্রামস্থ কাটেঙ্গা বাজার তেরখাদা মডেল নতুন বাসস্ট্যান্ডগামী রোডস্থ একটি গোডাউনের সামনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি তাৎক্ষণিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামি সজীব শেখকে আটক করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামির হেফাজত হতে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র পাইপগান, যার সাথে কক হ্যান্ডেল বা বাট সংযুক্ত এবং 4 রাউন্ড পাইপগানের কার্তুজ উদ্ধারপূর্বক জব্দ করা হয়। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে খুলনা জেলা তেরখাদা থানায় হস্তান্তর করা হয়। আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়। বিবির বিরুদ্ধে তোষখানার মামলার শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি। পাকিস্তানে তেহরিক ই ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে আদিয়ালা কারাগার রাওয়ালাপিন্ডিতে শুক্রবার বিচারক মোহাম্মদ বশির তোষখানার মামলা শুনানি পরিচালনা করেন এবং শনিবার পর্যন্ত শুনানি এ মামলা মুলতবি ঘোষণা করেন। শুনানির সময় পিটিআই এর আইনজীবী লতিফ খোসার অনুপস্থিতি থাকার কারণে আগামীকাল পর্যন্ত শুনানি মুলতবি করার জন্য আদালতকে অনুরোধ করা হয়। আদালত আবেদনটি গ্রহণ করে এবং কোনো প্রক্রিয়া ছাড়াই আগামীকাল পর্যন্ত শুনানি মুলতবি করে। এর আগে সাবেক প্রধানমন্ত্রী ও তার স্ত্রী বুশরা বিবিকে মঙ্গলবার তোষখানার মামলায় দোষী সাব্যস্ত করেন মুখ্য আদালতের বিচারক মোহাম্মদ বশির। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান শুক্রবার বলেছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনে অসম শক্তির ব্যবহার করছে। ইস্তাম্বুলে নামাজ আদায়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এরদোয়ান ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলার কথা বলেন। তিনি বলেন, এই সমস্ত কর্মের মধ্যে অসম শক্তির প্রয়োগ জড়িত। ইসরায়েল ফিলিস্তিনেও অসম শক্তি ব্যবহার করছে। আমরা বিভিন্ন উৎস থেকে তথ্য পেয়েছি যে হুতিরা মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য উভয়ের বিরুদ্ধেই খুব সফল প্রতিরক্ষা করছে। লোহিত সাগরে আন্তর্জাতিক শিপিং লেনগুলিতে ইরান সমর্থিত হুতিদের চলমান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য বৃহস্পতিবার গভীর রাতে ইয়েমেনের অভ্যন্তরে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। গাজায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিক্রিয়া নভেম্বরে ইয়েমেনে গোষ্ঠীর হামলা শুরু হয়। আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা গণহত্যা মামলার বিষয়ে এরদোয়ান বলেছিলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লুকানোর জায়গা নেই এবং তার কর্মের জন্য কোনো প্রতিরক্ষা নেই। এরদোয়ান আরও বলেন, আমি এই মুহূর্তে ইসরায়েলের রাষ্ট্রপতি আইজাক হারজগকে আরও আন্তরিক পরিবেশে দেখতে পেতাম, কিন্তু সম্প্রতি তিনি নেতানিয়াহুকে অনুকরণ করছেন এবং ভিন্ন বিবৃতি দিয়ে শুরু করেছেন। উক্ত বিচারের প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার পক্ষ সমর্থনকারী কারণ ও প্রমাণ সহ আইসিজিতে ইসরায়েলের বিরুদ্ধে তাদের অভিযোগ উত্থাপন। বিচারে দক্ষিণ আফ্রিকার আইনজীবীরা ইসরায়েলকে গাজাবাসীদের বিরুদ্ধে ইচ্ছাকৃত গণহত্যার অভিপ্রায় প্রমাণ করার জন্য অভিযুক্ত করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের নাম নতুন মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে আসার পর দেশের ক্রীড়াঙ্গনে শুরু হয়েছে নতুন গুঞ্জন। মন্ত্রিত্ব পাওয়ার পর বিসিবির দায়িত্ব ছাড়তে পারেন তিনি, যদিও মন্ত্রিত্ব ও বিসিবির সভাপতির দায়িত্ব একসঙ্গে পালন সাংঘর্ষিক নয়। এবার কিশোরগঞ্জ 6 আসনে নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের নবনিযুক্ত ক্রীড়ামন্ত্রী সংবাদ মাধ্যমে নিজেই জানালেন বিসিবি নিয়ে তার নতুন ভাবনা। মন্ত্রীর দায়িত্ব পেয়ে বৃহস্পতিবার শপথ বাক্য পাঠ করতে বঙ্গভবনে উপস্থিত হন পাপন। সেখানে তিনি শপথের পর উপস্থিত সংবাদ মাধ্যমকে জানান বিসিবির সভাপতির পদ নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা। জানালেন এখনই ছাড়ছেন না বিসিবি, তবে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই চলে যেতে চান তিনি। মন্ত্রী হওয়ার পর বিসিবি সভাপতির দায়িত্বে থাকবেন কিনা এই প্রশ্নে পাপন বলেন, প্রথম কথা হচ্ছে বিসিবির সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। আগেও আমাদের এখানে অনেক মন্ত্রী ছিলেন যারা বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেছেন, বিদেশেও আছে, কিন্তু সেটা ইস্যু না। আমার আগে থেকে ইচ্ছা ছিল এই মেয়াদেই দায়িত্ব ছাড়ার, যেটা শেষ হবে আগামী বছর। আমি চেষ্টা করব এবছর শেষ করা যায় কিনা। অবশ্য অতীত ইতিহাস পাপনের পক্ষেই কথা বলছে। এর আগেও অনেকে একসঙ্গে বিসিবি সভাপতি ও মন্ত্রিত্বের দায়িত্ব ছিলেন এবং তালিকাটাও নির্ঘাত ছোট নয়। 1985 থেকে 1990 পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ একই সঙ্গে ছিলেন বিসিবি সভাপতি। এরপর আবু সালেহ মোহাম্মদ মোস্তাফিজুর রহমানও 91 থেকে 96 পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী ও বিসিবি সভাপতির দায়িত্ব পালন ছিলেন। এরপর 4 জুলাই 1996 থেকে 18 আগস্ট 2001 পর্যন্ত বিসিবি সভাপতি ছিলেন সাবের হোসেন চৌধুরী। সে সময় সংসদ সদস্য থাকা সাবের হোসেন 3.5 বছর নৌপরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন। 1 জানুয়ারি 1998 থেকে 15 জুলাই 2001 পর্যন্ত নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সাবের। এদিকে বিসিবির দায়িত্ব ছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন পাপন।
তিনি এই বিসিবির দায়িত্ব ছাড়তে চাইলেও আইসিসির দায়িত্ব ছাড়া এত সহজ হবে না তার জন্য। আইসিসি আবার এ নিয়ে বেশ কিছু নিয়ম কানুন আছে। ওদের বেশ কিছু কমিটিতে আমি আছি, বিশেষ করে চেয়ারম্যানও আছি। ওরা আবার এটা পরিবর্তন করে না, মেয়াদ শেষ করার আগে নতুন কাউকে নেয় না। সামনের বছর তো এমনিতেই করতাম, চেষ্টা করব এবছর শেষ করা যায় কিনা। 2012 সালের অক্টোবর মাসে বিসিবি সভাপতির দায়িত্ব পাওয়ার পর প্রায় 11 বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রণের সর্বোচ্চ পদধারী তিনি। টানা চতুর্থ মেয়াদে তিনি একই দায়িত্ব পালনে রয়েছেন। সবশেষে 2021-এর নির্বাচনে বিসিবির পরিচালক নির্বাচিত হন তিনি। সেখান থেকে পরিচালকদের ভোটে সভাপতি হন পাপন, যে কমিটির মেয়াদ 2025 পর্যন্ত। নতুন শিক্ষাক্রম ও এর মূল্যায়নের পদ্ধতিতে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, নতুন কারিকুলামে বেশ কিছু বিষয় আসছে যা আমরা বিচার বিশ্লেষণ করে দেখছি। এখানে যেসব বিষয়গুলো পরিবর্তন করা প্রয়োজন সেগুলো অবশ্যই আমরা পরিবর্তন করব। শুক্রবার বিকালে রাজধানীর বনানীতে নিজ বাসায় এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ইরাব নেতাদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি একথা বলেন। তিনি বলেন, নতুন শিক্ষাক্রমে এখন যে একেবারে শতভাগ স্থায়ী তা কিন্তু নয়। আমরা এর আগেও বলছি, আমাদের যে কারেকশনগুলো আসবে সেগুলো আমরা সমাধান করব। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেয়েই তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে নজর দিতে চান নওফেল। তিনি বলেন, শেখ হাসিনা আমাকে সরকারের নতুন দায়িত্ব দিয়েছেন। পূর্বের অভিজ্ঞতার আলোকে আমরা সকল অংশীজনের সঙ্গে আলোচনা করে কাজ করব। আমরা কর্মসংস্থানের বিষয়ে সবচেয়ে বেশি জোর দিচ্ছি। স্মার্ট বাংলাদেশ, স্মার্ট নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। তিনি আরো বলেন, কর্মসংস্থান সংশ্লিষ্ট যত দক্ষতা আছে সেগুলো আমরা আমাদের কারিকুলামে নিয়ে আসতে চাই। এতে করে আমাদের শিক্ষার্থীরা কর্মসংস্থানের বিষয়টি মাথায় রেখে নিজেদের শিক্ষা বিষয়ে পরিকল্পনা সাজাতে পারবে। মূলত কর্মসংস্থানের বিষয়টি মাথায় আমরা নিজেরাও পুরো শিক্ষা ব্যবস্থাকে নিয়ে কাজ করতে চাই। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছেন, বৃহস্পতিবার ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা হতে লোহিত সাগরের আন্তর্জাতিক শিপিং লেনের দিকে একটি জাহাজ বিরোধী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ড বলেন, আজ শুক্রবার 11 জানুয়ারি আনুমানিক দুপুর 2টায় সানার সময় ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে এডেন উপসাগরের আন্তর্জাতিক শিপিং লেনে একটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান সমর্থিত হুতিরা। একটি বাণিজ্যিক জাহাজে আঘাত হানতে ক্ষেপণাস্ত্রটি দৃশ্যতে পর্যবেক্ষণ করেছে, তবে এতে কোনো আঘাত বা ক্ষতির খবর পাওয়া যায়নি। সেন্টাম এর তথ্য মতে গত 19 নভেম্বর থেকে একটি আন্তর্জাতিক শিপিং এর 27তম হুতি মামলা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অবিলম্বে লোহিত সাগরে জাহাজের হুতিদের হামলা বন্ধের দাবি ও নিন্দা জানিয়ে প্রস্তাব পাশ করার একদিন পর এই হামলার ঘটনা ঘটল। হুতিরা দক্ষিণ লোহিত সাগরে জাহাজগুলিকে লক্ষ্যবস্তু করছে এবং সতর্ক করছে যে তারা ইসরায়েলগামী সমস্ত জাহাজ আক্রমণ করবে। তারা বলছে যে আক্রমণগুলি ফিলিস্তিনদের সমর্থন করার উদ্দেশ্যে করা হয়েছে, কারণ তারা গাজায় ইসরায়েলের আগ্রাসন ও অবরোধ মোকাবেলা করছে। তেল এবং জ্বালানি পরিবহনের জন্য বিশ্বের সর্বাধিক ব্যবহৃত সমুদ্র পথগুলির মধ্যে লোহিত সাগরে দ্বাদশ জাতীয় নির্বাচনে শতরঞ্জের মাঠে মন্ত্রিত্ব পেলেন যারা। এবার জাতীয় সংসদে মন্ত্রিত্ব পেলেন 36 জন মন্ত্রী। এক নজরে দেখে নেব তাদের নাম ও দায়িত্ব।